হিমু কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন ভাবি। ও ঠিক আছে তো? কোথায় ও? আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই। তাহির ভাই, আপনি শান্ত হন। হুমায়রা এখন ঠিক আছে। ডাক্তার বলেছেন ও এখন সম্পূর্ণভাবে বিপদ মুক্ত। কিছু সময় পূর্বেই ওকে ওর কেবিনে শিফট করা হয়েছে। আর এখন আমাদের সকলের ওখানে প্রবেশ করা নিষেধ। লম্বা সময় ধরে অপারেশন চলছে, তাই হুমায়রাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন ডাক্তার সাহেব। ওর ঘুম ভাঙলে নার্সরা নিচ থেকে ওর সাথে দেখা করতে আমাদের ডেকে নিবেন। আচ্ছা, আমি কেবিনের ভিতরে প্রবেশ করব না। কেবিনের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে দূর থেকে তো ওকে দেখতে পারি, তাই না? এ নিয়ে নিশ্চয় ওনাদের কোনো সমস্যা হবে না। তরুণীমা বুঝতে পারে তাহির হুমায়রাকে নিজের চোখে অন্তত এক পলকের জন্য হলেও না দেখলে পুরোপুরিভাবে শান্ত হবে না। অগত্যা তরুণীমা তাহিরকে নিয়ে হুমায়রার কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বলল, বাহির থেকেই দেখতে হবে, কিন্তু ভেতরে এখন প্রবেশ করা যাবে না। তাহির বাধ্য ছেলের মতো তরুণীমার কথা মেনে নিয়ে হুমায়রার কেবিনের দরজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে দরজার উপর থাকা ছোট চতুর্ভুজ আকৃতির কাঁচের দেয়াল ভেদ করে নিজের দৃষ্টি ঘুমন্ত হুমায়রার মুখশ্রীর উপর স্থির করে। হুমায়রাকে এত দূর থেকে দেখেও তাহিরের মনে অনেকটা প্রশান্তি কাজ করছে। পরের দিন সকালবেলা চৌধুরী মেনশনের ড্রয়িং রুমে সোফায় বসে মুখের সামনে খবরের কাগজ ধরে আছেন রিজভী। সেই সময় কামিনী নিজের মুখশ্রীকে রাগী ভাব স্পষ্ট রেখে রিজভীর সামনে এসে দাঁড়িয়ে টান মেরে খবরের কাগজটা কেড়ে নিয়ে মেঝের উপর ছুঁড়ে ফেলে দেয়। ড্রয়িং রুম ছুঁড়ে তখন আর কোনো প্রাণীর চিহ্ন ছিল না। রিজভী কিছুটা বিরক্তি নিয়ে একবার খবরের কাগজটির দিকে তাকিয়ে পরপরই কামিনীর উপর দৃষ্টি স্থির করে বলল, এই সাত সকালে তোমার আবার কি হলো কামিনী? খবরের কাগজটা এভাবে টেনে নিয়ে ফেলে দিলে কেন? পুরো একটা রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তোমার ছেলেটা না বাড়িতে ফিরছে আর না তাকে ফোনে পাওয়া যাচ্ছে। সকাল থেকে যতবার আমি কল করেছি ততবারই ফোন বন্ধ দেখিয়েছে। এখন একটু তো টনক নড়াও। আমাদের চারপাশে মুখোশধারী মানুষদের অভাব নেই। সম্পত্তির জন্য কে কে কতটা নিচে নামতে পারে সে বিষয়ে যথেষ্ট ভালোভাবে অবগত তুমি। যদি ওরা আমার গোপন পরিকল্পনা করে আমার ছেলের কোনো ক্ষতি করে বসে তখন। রিজভী ঝট করে উঠে দাঁড়িয়ে এক হাত দিয়ে কামিনীর মুখ চেপে ধরে ওকে কথা শেষ করার পূর্বেই থামিয়ে দিয়ে ধীর স্বরে বলল, এত জোরে জোরে এসব কথা কেউ বলে নাকি? বয়স যত হচ্ছে মাথার বুদ্ধি সব নামতে পায়ের গোড়ায় এসে ঠেকেছে তোমার। চুপ করো, আর একটা শব্দ উচ্চারণ করবে না তুমি। আমি দেখছি কি করা যায়। যে কোনো ভাবে ছেলের খোঁজ বের করে তোমার জানিয়ে দেবো। এখন রুমে যাও আর মাথা ঠান্ডা করো। যদি এমনি এমনি মাথা ঠান্ডা হয় তাহলে বালতির উপর বালতি ঠান্ডা পানি ঢেলে যাও। এই বলে রিজভী কামিনীর মুখ থেকে হাত সরায়। কামিনীর কিছু না বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। রিজভীও সোফার উপর থেকে নিজের ফোন আর ওয়ালেটটা নিয়ে চৌধুরী মেনশন থেকে বেরিয়ে যায়। এদিকে নিজ ঘরে বিছানায় বসে ল্যাপটপ দেখছিল কনক। সেই সময় কনকের মা সাবরিনা চৌধুরী কনকের রুমের ভেতর প্রবেশ করে চারপাশে একবার চোখ বুলে শান্ত স্বরে বললেন, কি রে বাবা, কি করছিস? বৌমাকে দেখছি না তো, কোথায় সে? এই তো একটা ইমেল পাঠাতে হবে অফিসের একজন ক্লায়েন্টের, সেটাই রেডি করছিলাম। অনন্যা মনে হয় ওয়াশরুমে গিয়েছে। মা, আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। সাবরিনা কনকের কিছুটা কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে থাকা অবস্থায় বলল, বসে আর কাজ নেই, তোর সাথে আমার কিছু বিষয় নিয়ে কথা বলার ছিল। বৌমা যখন তখন ওয়াশরুম থেকে বের হতে পারে, তাই হাতের কাজ শেষ হলে একবার আমার রুমে আসিস। যা বলার তখনই বলবো। ঠিক আছে মা, আমি একটু পরে আসছি তাহলে। আচ্ছা। এ বলে সাবরিনা কনকের রুম থেকে বেরিয়ে যায়। নিজ রুমে বসে আছেন সাবরিনা। কনকের রুম থেকে নিজ রুমে এসেছেন বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। সাইমন সকাল সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। সেই সময় সাবরিনা লক্ষ্য করলেন কনক তার রুমে প্রবেশ করেছেন। সাবরিনা শান্ত স্বরে বললেন, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিই বাবা। কনক মায়ের কথা অনুযায়ী দরজা ভেতর থেকে বন্ধ করে বিছানা তার সামনাসামনি এসে বসতেই সাবরিনা শান্ত স্বরে বলল, আমার আর তোর বাবার প্রতি কোনো বিশ্বাস ভরসার জায়গা ঠিক কতটা মজবুত বলতো? মায়ের মুখের হঠাৎ এরূপ ধরনের প্রশ্ন শুনে কনক কিছুটা অবাক হয়ে বলল, এসব কি প্রশ্ন করার মতো কোনো বিষয় হলো মা? তোমাদের জন্য আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি, আল্লাহর রহমতে একটা সুস্থ সুন্দর জীবন পেয়েছি। তোমাদের থেকে সবসময় সব রকম পরিস্থিতিতে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। আর সেই তোমাদের উপর আমার বিশ্বাস ভরসার স্থান কি ঠুনকো হতে পারে বলো? বুঝলাম।
আজ তোকে কিছু সত্য সম্পর্কে অবগত হতে হবে বাবা। সত্য? কিসের সত্য? কি বিষয়ে কথা বলছো তুমি মা? অনেকদিন ধরেই আমি আর তোর বাবা ভাবছিলাম অতীতে চাপা পড়া সত্যগুলো তোর সামনে তুলে ধরবো, কিন্তু তুই বিষয়গুলো কিভাবে নিবি? আমাদের ভুল বুঝে যদি আমাদের সাথে আর সম্পর্ক না রাখিস তখন আমাদের কি হবে? এসব নানান চিন্তা করে করে তোকে আর কথাগুলো বলাই হয়ে ওঠেনি, কিন্তু সময় যত যাচ্ছে ততই মনে হচ্ছে তোর থেকে সত্যিগুলো আর না লুকিয়ে রাখাই ভালো। আমরা আর কদিন বা বাঁচবো? তাই আজ সব চিন্তা দ্বিধা বাধাকে মনের এক কোণাতে চাপা দিয়ে রেখে তোকে সম্পূর্ণ সত্য বলবো বলেই মনস্থির করেছি। আমার সব কথাগুলো মাথা ঠান্ডা রেখেই শুনবি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবি না, কেমন? নিজের সন্তানের কাছে কোনো বিষয় নিয়ে কথা বলতে এত বেশি চিন্তা বা বৃদ্ধা বোধ করলে কি চলে মা? তুমি নিশ্চিন্ত মন দিয়ে আমাকে যা বলার বলতে পারো। সাবরিনা কনকের কথা কিঞ্চিত পরিমাণ ভরসা পায়। অতঃপর তার অতীতে কুশলের বাবা মায়ের সাথে যা যা করেছে সেই সব সত্য ঘটনা কনককে খুলে বললেন। সাবরিনার মুখে তার নিজের মা বাবা ও চাচা চাচি, তার নিজের বড় বাবা বড় মায়ের সাথে করা নিষ্ঠুরতা ও অন্যায় কর্মের সম্পূর্ণ বর্ণনা শুনে কনক পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছে। সাবরিনা ছোট্ট করে একবার নিঃশ্বাস ফেলে আবারও বললেন, কুশল ও সন্ধ্যা তোর নিজের ভাই বোন নয়, ওরা দুজনই তোর বড় বাবা বড় মায়ের সন্তান। বংশের নিয়ম অনুযায়ী 30 বছর পূর্ণ হলেই কুশলের সম্পত্তির সিংহভাগ অংশ পাওয়ার কথা ছিল, আর তোর কুশল যে পরিমাণ সম্পত্তির মালিকানা লাভ করত তার অর্ধেক পাওয়ার কথা ছিল, আর সর্বশেষ ও সব থেকে কম অংশটুকু রাজবীরের পাওয়ার কথা ছিল। কিন্তু এমন ফালতু নিয়ম আমরা বা তোর চাচা চাচি কিছুতেই মেনে নিতে পারিনি। আমরা তোর ভবিষ্যতের কথা চিন্তা করেছি, আর তোর চাচা চাচি রাজবীরের। অতঃপর সব পরিষ্কার করতে 20 বছর আগে আমাদের ওই কাজটা করতে হয়েছিল। 1.5 বছর পর কুশল 30 বছরে পা দিবে, তখন সেই সম্পত্তির দ্বিতীয় ভাগের মালিকানা লাভ করবে, আর তখনই ওর অস্তিত্বেও ওর মায়ের মতো এই পৃথিবীর বুক মুছে ফেলার ব্যবস্থা করব আমরা। সন্ধ্যার তো বিয়ে হয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে কোনো চিন্তা নেই। কুশলের ভাগের সম্পত্তি আর রাজবীরের নিজের ভাগের সম্পত্তি একত্র করলে তুই যে পরিমাণ সম্পত্তির মালিকানা লাভ করেছিস তখন তার তুলনায় সমতুল্য হয়ে যাবে, আর এইভাবেই আমাদের পরিকল্পনা পুরোপুরিভাবেই সাকসেসফুল হবে। কনক এখনও নিশ্চুপ, স্তব্ধ। সাবরিনা কিছু সময় নীরব থাকার পর আবারও বললেন, শুধুমাত্র তোর ভালোর কথা চিন্তা করি আমি আর তোর বাবা আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা ও তাদের খুন করতেও দ্বিধাবোধ করিনি। এই যুগে কেউ অল্প কিছু পেয়ে সন্তুষ্ট হয় না। আমরা তো আর যুগের বাইরে নই, আর আমরাও অল্পতেই সন্তুষ্ট হতে পারিনি। যদি সেদিন বংশের নিয়ম মাথা পেতে মেনে নিতাম আমরা, তাহলে তোর বড় বাবা আর বড় মায়ের ক্ষমতার নিচে কবেই চাপা পড়ে মারা যেতাম। নয়তো এত স্বাধীনতা সংসারে অকৃতজ্ঞ চালানো, ব্যবসার তোর বাবার নিজ ইচ্ছে মতো রাজত্ব করা, এসব কিছুই হতো না। ওনাদের পায়ের তলা চেটে খেয়ে খেয়ে দিন পার করতে হতো। তাই আমরা যা করেছি একদম ঠিকই করেছি। এই নিয়ে এত বছর যাবৎ এও আমাদের কারোর মনে বিন্দুমাত্র খারাপ লাগা বা অনুশোচনা কাজ করেনি। তাই তোর মাঝেও এসবের কোনো জায়গা দিস না। নিজের মধ্যে নিজের মা বাবা চাচা চাচির মতো মেন্টালিটি, চিন্তা করার ক্ষমতা ও সাহসিকতা যোগান, তাহলেই পুরো বিষয়টাকে খুবই সাধারণ বলেই মনে হবে তোর। আর 1.5 বছর পর তোকে আর রাজবীরকে একত্র থেকে নিজেদের পথের কাটা কুশলকে পথ থেকে একেবারের জন্য উফড়ে ফেলতে হবে, বুঝলি? তারপর তোরা দুজনেই নিজেদের মতো করে রাজকীয়ভাবেই নিজেদের জীবন কাটাতে পারবি। সাবরিনার বলা এত সময় সবগুলো কথা যেন কুচকে কুচকে কালো বিষের রূপ ধারণ করে কনকের কান দিয়ে প্রবেশ করে সম্পূর্ণ মস্তিষ্কে ও মনে পুরোপুরিভাবে জায়গা দখল করে নিল। ও চোখের সামনে কোটি কোটি টাকার অফুরন্ত সম্পত্তি জ্বলন্ত শিখার ন্যায় ভাসছে। ঠোঁটে ফুটে উঠেছে পৈশাচিক হাসির উজ্জ্বল রেখা। ছেলে চেহারা অবস্থা দেখে সাবরিনা বুঝতে বাকি রয় না সে তার কাজে আজও সফল হয়েছে। টাকা সম্পত্তি যে কোনো মানুষের মাঝে লোভে সৃষ্টি করে, খুব সহজে যে নিজের বশীভূত করে নিতে পারে তার প্রমাণ আবারও কনককে দেখে পেয়ে গেলেন তিনি। কনক হাসি মুখে বলল, মা, তোমরা যা করেছো তা নিয়ে আজও তোমাদের মনে
বিন্দুমাত্র খারাপ লাগা বা অনুশোচনার কাজ করে না, তাহলে তোমাদের ছেলে হয়ে আমার ভিতর সেসব কাজ করবে? এটা তো হতেই পারে না, তাই না? যদি সেদিন তোমরা এসব মেনে নিতে, তাহলে আজ আমাকে আমার পথ থেকে সকল কাঁটাগুলো উপড়ে ফেলার কাজটা করতে হতো। তোমরা দুজনকে সরিয়ে খুব উপকার করেছো। কুশলকে নিয়ে এত চিন্তা করো না। প্রতিটি সেকেন্ডের পার হচ্ছে আর ওর মৃত্যুর দিন ওর দিকে একটু একটু করে এগিয়ে আসছে। আর ওর মৃত্যু নিশ্চিত করার যে শুভ কাজ, তা আমি খুব যত্ন সহকারে সম্পূর্ণ করব। অতঃপর আরও 3 জন কাঁটাকেও নিজের রাস্তা থেকে উপড়ে ফেলার ব্যবস্থা করব। কনকের শেষ কথাটুকু শুনে সাবরিনা কিছুটা অবাক হয়ে বললেন, বাকি 3 জন মানে কাদের কথা বলছিস তুই বাবা? আমি কারোর সাথে এই সব অর্থ সম্পত্তি শেয়ার করতে পারবো না মা। যদি মালিকানা লাভ করতে হয় তবে পুরো সম্পত্তির মালিকানা আমি একাই লাভ করতে চাই। কাউকে 1 কানা করেও ভাগ দেব না, রাজবীরকেও না। তাই কুশলের ভাগের সম্পত্তির মালিকানা লাভের পর রাজবীর আর ওর বাবা মাকেও পথ থেকে চিরতরের জন্য সরিয়ে ফেলে সকল সম্পত্তির মালিকানা আমি একাই লাভ করতে চাই। পুরো চৌধুরী মিশন ও কোম্পানি জুড়ে শুধু আমি একাই রাজত্ব চালাতে চাই। আমার সমতুল্য আর দ্বিতীয় কেউ থাকবে না এই চৌধুরী মিশনের, বুঝলে? সাব্বাস, এই না হলে বাঘের বাচ্চা বাঘের মতো কথা। তোর জন্য আজ আমার ভীষণ গর্ব হচ্ছে রে বাবা। আমার নিজেকে সার্থক মনে হচ্ছে তোর মতো সন্তান জন্ম দিতে পেরেছি জন্য। তোর প্রতিটি কাজে আর সব রকম পরিস্থিতিতে তুই আমাকে আর তোর বাবাকে তোর পাশের ছায়ার মতো পাবি সব সময়। তবে এখন খুব সাবধানে থাকিস। ওদের কাউকে তোর কোনো কথা বা আচরণে এটা বুঝতেই দিবি না যে তুই সব সত্য সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছিস আর ওদের বিরুদ্ধে এত বড় পরিকল্পনা করেছিস। চিন্তা করো না মা, তোমাদের ছেলে এত কাঁচা মাথায় খেলোয়াড় না। হাসপাতালে হুমায়রার কেবিনের বাইরে রাখা চেয়ারে নীরবতা বজায় রেখে তাহির, কুশল আর তরুণীমা পাশাপাশি বসে আছে। লম্বা অপেক্ষায় প্রহর গুনছে ওরা 3 জন। কখন হুমায়রার ঘুম ভাঙবে, কখন ওর সাথে একটু কথা বলে নিজেদের অশান্ত গ্লানিতে ভরপুর হৃদয়টাকে শান্ত করতে পারবে, তার অপেক্ষা করছে ওরা। কিছু সময় ওভাবে পেরিয়ে যায়। হঠাৎ একজন নার্স হুমায়রা কেবিন থেকে বেরিয়ে ওদের 3 জনকে উদ্দেশ্য করে বললেন, পেশেন্টের ঘুম ভেঙে গিয়েছে, আপনারা চাইলে এক এক করে তার সাথে সাক্ষাৎ করতে পারেন। তবে পেশেন্ট যেন একদমই উত্তেজিত না হয় আর বেশি কথা বলার চেষ্টা যেন না করে, এই বিষয়ের দিকটা খেয়াল রাখবেন। এ বলে নার্সটি চলে যান। ওদের 3 জনের মুখে প্রশান্তির হাসির রেখা ফুটে ওঠে। কুশল আর তরুণীমা একসাথে তাইকে উদ্দেশ্য করে বলল, ভিতরে যাও আর সবার প্রথমে নিজের অনুভূতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ করো প্রিয়তমার নিকট। এত সুমধুর সময় ও সুযোগ কিন্তু বারবার আসবে না। তাহির হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে হুমায়রার কেবিনের ভেতর প্রবেশ করে। তরুণীমা কুশলের 1 হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে 2 চোখ বুজে ফেলে। কুশল অন্য হাত দিয়ে তরুর মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। হুমায়রা বেডের উপর শুয়ে থাকা অবস্থাতেই শান্ত দৃষ্টি নিয়ে তাহিরের দিকে তাকিয়ে আছে। তাহির নিজের মুখশ্রীতির সংকোচ বোধ ও অনুতপ্ততার ছাপ স্পষ্ট রেখে ধীর পায়ে হুমায়রার দিকে অগ্রসর হচ্ছে। হুমায়রার বেডের পাশে এসে মাথা নিচু করে দাঁড়াতেই হুমায়রা ধীর স্বরে বলল, চেয়ারটা টেনে বসো আমার পাশে। তাহির চেয়ার টেনে হুমায়রার পাশে বসে। এখনও সে ওর দৃষ্টি নিচের দিকেই স্থির করে রেখেছে। হুমায়রা একবার শুকনো ঢোক গিললে। গলায় ক্ষত থাকায় এ সামান্য ঢোক গিলতেও ওর বেশ কষ্ট হয়। হুমায়রার 2 হাত অসংখ্য বা ধারালো ছুরি দিয়ে আঘাত করেছিল রাজবীর। এখন অবশ ছাড়ার পর শরীরের এক একটা ক্ষত স্থান বিষাক্ত ব্যথায় পুড়ে পুড়ে হয়ে গেছে যেন। সামান্য একটা ফুলের টোকা লাগলেও যেন ব্যথায় সর্বশরীর জমে যাবে। কিছু সময় রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করে। হুমায়রা সেই নীরবতার দেয়াল ভেঙে ধীর স্বরে আবারও বলল, খুব ভয় পেয়েছিলে তাই না? ভেবেছিলে আমি বুঝি সত্যিই মরে যাব? হুমায়রার মুখে এরূপ কথা শুনেও তাহির নিশ্চুপ রয়। হুমায়রা আবারও শান্ত স্বরে বলল, তুমি তো ভালোবাসো না আমায়। তুমি নিশ্চয়ই খুশি হয়েছিলে এটা ভেবে যে মেয়েটা ছ্যাঁচড়ার মতো তোমার পেছনে পড়ে আছে, সবসময় ঘুর ঘুর করে, কারণে অকারণে ভালোবাসার কথা বলে পারলে তোমার মাথায় খায়। তোমার মুখে ভালোবাসি শব্দটা শুনতে তোমাকে কত না বিরক্ত করে। সেই মেয়েটার থেকে তোমার চিরতরে মুক্তি মিলবে।
হুমায়রাকে পুরো কথা শেষ করতে না দিয়ে তাহির চট করে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে হুমায়রার উপর ঝুঁকে 2 হাত ওর মাথায় দুপাশে রেখে খুব যত্ন সহকারে ওর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট বসিয়ে দেয়। হুমায়রা তাহিরের আকস্মিক এমন কাজে অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায় যেন। সঙ্গে সঙ্গে 2 চোখ খিচে বন্ধ করে নেয় সে। কত সময় এভাবে পার হয়ে যায় তার আন্দাজ কেউ করতে পারে না। তাহির হুমায়রার ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে ওর উপর ওভাবেই ঝুঁকে থাকা অবস্থাতেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে শান্ত স্বরে বলল, তুই অসুস্থ তাই দোষটা কম দিলাম, তাই এত বেশি মুখ চালাস না। তাহলে এই অসুস্থ অবস্থাতেই বারবার তোর মুখ বন্ধ করাতে এমন দোষ তোর উপর বারবার আমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমবার তাই দোষের মাত্রা কম ছিল, কিন্তু পরের বার অনেক ভয়াবহভাবে, তাই বুঝে শুনে হিসাব করে মুখ থেকে প্রতিটা শব্দ বের করিস। অতঃপর তাহির হুমায়রার উপর থেকে সরে আগের স্থানে বসে পড়ে। হুমায়রা এখনো 2 চোখ খিচে বন্ধ করে রেখেছে। হুমায়রা চেহারার এরূপ অবস্থা দেখে তাহিরের ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। তাহির নিজের ঠোঁটে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতোভাবে ঘষা দিয়ে বলল, এতদিন শুধু লোকের মুখে শুনেছিলাম মেয়েদের ঠোঁটে যে মিষ্টি থাকে তার কাছে নাকি পৃথিবীর দামি দামি সুস্বাদের মিষ্টিও হার মেনে যায়। আজ টেস্ট পেয়ে বুঝলাম লোক মুখের শোনা কথা সব মিথ্যে হয় না। তাহিরের মুখে এরূপ কথা শুনে হুমায়রা চোখের আকৃতি ছোট করে তাহিরের দিকে তাকিয়ে বলল, মুখ ফুটে তো একবারও ভালোবাসার কথা বলতে পারলে না, আর যেই না আমি উচিত কথা বলেছি অমনি আমায় চুপ করিয়ে দিলেন। আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিস নাকি তুই? আসার পর থেকে তো একাই বকবক করে চলছিলি। বেশ করেছি, বকবক করেছি। নীলজ পুরুষ কোথাকার, নিরীহ একটা মেয়েকে একলা পেয়ে তার ঠোঁটের সতীত্ব হরণ করে নিল। তুই আমার বউ হোস, তোর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। বউয়ের সামনে নির্লজ্জ হব না তো কি অন্য নারীর কাছে হব? আমাকে নিজের বউ হিসেবে মানো নাকি তুমি? বিয়ের পর কখনো বলেছি নাকি যে তোকে আমার বউ হিসেবে মানি না? তরুণীমাকে আমি ভালোবাসতাম, আমার মনের সবটা জুড়ে ওর বসবাস ছিল। মাঝে একটা দমকা হওয়া এসে আমাদের দুজনকে আলাদা করে দিল। 5-5টা বছর জেলে বসে এই আশায় দিন পার করছিলাম যে ওই নরক থেকে বের হওয়া মাত্র আমি আমার ভালোবাসার মানুষটির মনে আমাকে নিয়ে তৈরি হওয়া সকল ভুল ধারণা ভেঙে দিয়ে আবারও আপন করে নিতে পারবো। কিন্তু বিধাতার পূর্ব থেকে লিখে রাখা বিধি লিপি খণ্ড করার ক্ষমতা কি আমাদের মতো সাধারণ মানুষের হাতে আছে? আমি হাজারো চেয়েও তরুণীমাকে পাইনি। আমি জেল থেকে বেরানোর পূর্বেই সে চিরতরে জন্য কুশালের হয়ে গেল। এত বড় সত্যতা জানার পর আমার মনের উপর দিয়ে কি পরিমাণ জল চলে গিয়েছিল সেটা আমি বুক ছিঁড়ে কাউকে দেখাতে পারিনি। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার শোকে আমি প্রতিনিয়ত দঙ্গ হচ্ছিলাম। সেই সময় তুই তোর ভালোবাসার অনুভূতি বহিঃপ্রকাশ করতে শুরু করছিলি আমার সামনে। তখন আমার মনে ভালোবাসার শব্দটির প্রতিও তীব্র রাগ কাজ করছিল। তাই আমার প্রতি তোর নিখাত ভালোবাসা দেখেও আমি এড়িয়ে চলেছিলাম সব সময়। তোকে উঠতে বসতে ছোট বড় অনেক আঘাতমূলক কথা শুনিয়েছিলাম। এত কিছুর পরও তুই আমার প্রতি সৃষ্টি হওয়া তোর ভালোবাসার অনুভূতিগুলোকে জীবিত রেখেছিলি। এ নিয়েও আমার ভিতর রাগ কাজ করতে শুরু করেছিল। আবার মাঝে মধ্যে খারাপ লাগাও কাজ করত, কিন্তু আমার আগের সামনে সেই খারাপ লাগাগুলো তুচ্ছ হয়ে যেত বারবার। তোর কান্না, তোর মুখে হারিয়ে ফেলার কথাগুলো শুনে বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব হতো, যার কোনো যুক্তিযুক্ত কারণ আমি খুঁজে পেতাম না। এরপর আমাদের বিয়ের দিন চলে আসে। হাস্যকর হলো সত্য, সেদিন তরুণীমা আমার মনে ওর জন্য এখনো ভালোবাসার অনুভূতি জীবিত আসে শুনে আমাকে পরপর 4-4টে থাপ্পড় মেরেছিল। ওর সেদিন থাপ্পড়গুলো আর ওর কথাগুলো আমার মন মানসিকতা পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে সক্ষম হয়। আমাকে আমার অতীত থেকে বেরিয়ে আসতে সর্বোচ্চ রকম ভাবে সহায়তা করে। তরুণীমার ওই কাজের জন্য আমার ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজীবন। সেদিন যদি ও আমাকে ওভাবে বুঝে না দিত তাহলে হয়তো আমার রাগের পায়ের নিচে তোর জন্য কাজ করা খারাপ লাগাগুলো চিরতরের জন্য চাপা পড়ে যেত। আমার মনকে শয়তান নিজের দখলে নিয়ে যেতে সক্ষম হতো। আমার জন্য তরুণীমা আর কুশালের ভালোবাসা পূর্ণ জীবন নরক যন্ত্রণায় পূর্ণ হতো। আমার আর অমানুষগুলোর
ভেতরে কোনো পার্থক্য থাকতো না। বিয়ের মতো পবিত্র সম্পর্কে যখন কোনো দম্পতি আবদ্ধ হয় তখন তাদের দুজনের উপর আল্লাহ তালার অফুরন্ত রহমত বর্ষিত হয়। আল্লাহ তালা সেই দুটি মানুষের মাঝে সব দূরত্ব কাটিয়ে তোলার ক্ষমতা প্রদান করেন। একে অপরের প্রতি দুর্বলতা, ভালো লাগা, ভালোবাসার সৃষ্টি করে দেন ধীরে ধীরে। তেমনি তোর প্রতিও আমার দুর্বলতা, ভালো লাগা কাজ করতে শুরু হয় ধীরে ধীরে। যখন আমি তোকে বলেছিলাম আমার সময়ের প্রয়োজন, তোকে ধৈর্য শক্তি আমাকে তোর প্রতি আরও আকৃষ্ট করে তুলছিল। গতকাল যখন ওই নরেশ বিশ্বাসটা আমার সামনে তোকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল, তোর শরীরে বারংবার আঘাত করছিল, তখন আমার বুকের ভিতরটা যন্ত্রণায় ছিঁড়ে আসছিল। আমি শত চেষ্টা করেও যখন ওকে থামাতে পারিনি তখন নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল। জানিস, তোর মাথা নিজের কোলের ওপর নিয়ে যখন তোর ক্ষত স্থানগুলো পরিষ্কার করছিলাম তখন আমার বুকের ভিতর ঠিক কী চলছিল তা তোকে বলে বোঝাতে পারবো না। ধীরে ধীরে তোকে হারানোর ভয় আমার মনে এতটা জেঁকে বসছিল। আমার কথাগুলো শোনার পর যদি তোর মনে হয় যে আমি তোকে ভালোবেসে ফেলেছি, তবে হ্যাঁ, আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি, অনেক 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 বেশি। তোকে ছাড়া আমি আমাকে আর কল্পনা করতে পারবো না। এই জীবন, এই নিঃশ্বাস আমার জন্য হারাম হয়ে যাবে যেন। ডাক্তার সাহেব যখন তোকে আমার থেকে সারিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিলেন তখন আমি এতটাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যে আমি ভেবেছিলাম এখন তুই আমার থেকে অনেক দূরে চলে গেলে তোকে আমায় চিরচিরের জন্য হারিয়ে ফেলতে হবে। পাগলের মতো পাগলামি করছিলাম। পরে তোকে এক পলক দেখার জন্য কেমন ছটফট করছিলাম। প্রতিটা সেকেন্ড নিজের কাছে কয়েক শত বছরের সমতুল্য মনে হচ্ছিল। আজ যদি পুরো 60 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করা হয় যে আমি তোকে ভালোবাসি কিনা, তাহলে আমি চিৎকার করে বারবার এটাই বলবো, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। আমি তোকে আমি হারাতে পারবো না। আমার তোকে চাই। তোর প্রতি সারাটা জীবন ধরে আমি আমার ভালোবাসার অধিকার খাটাতে চাই। তোর কাছে প্রতি ক্ষণে ক্ষণে আমি আমার ভালোবাসার অনুভূতিগুলো বহিঃপ্রকাশ করতে চাই। এ বলে তাহির থেমে যায়। হুমায়রা দু চোখ বেয়ে ঝরঝর করে নোনা জল গড়িয়ে পড়ছে। আজকের এই নোনা জলে নেই কোনো কষ্ট, নেই কোনো খারাপ লাগার চিহ্ন, আছে শুধু অফুরন্ত খুশি আর আনন্দ। লম্বা সময় ধরে অপেক্ষা করার পর নিজের ভালোবাসার মানুষটির মুখ থেকে ভালোবাসার কথাগুলো শোনার পর যে মনের ভিতরে কতটা প্রশান্তি কাজ করছে তা হুমায়রা কাউকে মুখে বলে বোঝাতে পারবে না হয়তো। তাহির হুমায়রার চোখের পানি যত্ন সহকারে মুছে দেয়। খুশিতে হুমায়রার ঠোঁট জোড়া কাঁপছে। হুমায়রা কাঁপা স্বরে বলল, আমার মতো খুশি আর সুখী আজকে এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারবে না। তোর ওই নিঃশাক্ত ঠোঁট জোড়াকে এভাবে কাঁপাস না, নয়তো আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো। তাহিরের এরূপ কথায় লজ্জায় হুমায়রা নেতিয়ে পড়ে যেন। গাল দুটো হালকা লালচে বর্ণ ধারণ করে। তাহিরের হুমায়রাকে লজ্জা পেতে দেখে নিজের বুকের বাম পাশে এক হাত রেখে বলল, ইস, এত সুন্দর করে লজ্জা পেলে কি চলে? লজ্জা এবার হুমায়রার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম হয়। তাহির ঠোঁটে ঠোঁট চেপে নিঃশব্দে হাসে। বেশ কিছু সময় পর তাহিরের ঠোঁটে হাসির রেখা স্পষ্ট রেখেই হুমায়রার কেবিন থেকে বেরিয়ে আসে। তরুণীমা আর কুশল তাহিরের হাসির মাঝে ওর খুশিটা লক্ষ্য করে। ওদের ঠোঁটেও হাসির রেখা ফুটে ওঠে। তাহির কুশলের পাশে এসে বসে লম্বা করে একবার নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, এবার আমাকে যেতে হবে। কুশলা তরু তাহিরের উপর প্রশ্নসূর্য দৃষ্টি স্থির করলে তাহির আবারও বলল, হিমুর এমন অবস্থার জন্য যে দায়ী সে তো এখনো পৃথিবীতে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। ওর কর্মফল ওকে ভোগ করাতে হবে, তো আমাকে যেতেই হবে, তাই না? শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় ততই ভালো। তাহিরের এরূপ কথার মাঝে কুশল আর তরু স্পষ্টভাবে রাগ, ক্ষোভ ও ঘৃণার রূপ দেখতে পায়। কুশল শান্ত স্বরে বলল, বেশ, চলো তাহলে। চলো। এই বলে ওরা দুজনে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। কুশল তরুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নিজের আর হুমায়রার খেয়াল রেখো, সময় মতো দুজনেই খাবার খেয়ে নিও। কোনো সমস্যা বুঝলে কল করো, আমরা চলে আসবো। তরুণীমা মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। অতঃপর কুশল আর তাহির একসাথে স্থান ত্যাগ করে। তরুণীমা ওরা আড়াল না হওয়া পর্যন্ত সেদিক পা নিয়ে চেয়ে থাকে। নিজ রুমে বিছানায় বসে আছে সাগরিকা চৌধুরী।
চোখে মুখে তার চিন্তা আর অপরাধ বোধের ছাপ স্পষ্ট ফুটে আছে। সাগরিকা চৌধুরী নিজে নিজে বলে ওঠেন, এভাবে আর চুপ থাকা যায় না। বড় বৌমা আমাদের মাঝে নেই, বড় খোকা 20 বছর যাবৎ কোমায় আছে বলে ওদের উত্তরসূরিদের থেকে এত বড় সত্য লুকিয়ে ওদের সাথে আর অন্যায় করতে পারবো না। আমি সত্যটা জানার সম্পূর্ণ অধিকার আছে ওদের। ওরা সকলেই এখন ম্যাচিউর হয়ে গিয়েছে, তাই সব সত্যটা জানার পর চিন্তা করে নিজেদের সামনে নেওয়ার মতো ক্ষমতাও আছে ওদের। তাই খুব তাড়াতাড়ি আমি ওদেরকে সম্পূর্ণ সত্য সম্পর্কে অবগত করব, নয়তো এর আগে মরে গিয়েও আমি শান্তি পাবো না। এ বলে সাগরিকা চৌধুরী একবার দীর্ঘশ্বাস ফেললেন। কৌশলের গোপন আস্তানায় সেন্সলেস অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রাজবীরকে। রাজবীরের পরনে শুধু একটা হাফ প্যান্ট আছে। বুকের ডান পাশে গুলি লাগা স্থানটি থেকে গুলি বের করে সেখানে ব্যান্ডেজও করে দিয়েছে। রাজবীর যে রুম অবস্থান করছে রুমটির আকৃতি অনেক বড়। চারপাশ বন্দুক হাতে কালো পোশাকধারী বেশ কিছু গার্ডসরা দাঁড়িয়ে আছে। সে সময় কুশল আর তাহির মূল দরজা ভেদ করে সে কক্ষের ভেতর প্রবেশ করে রাজবীরের সামনে এসে দাঁড়ায়। দুজন গার্ডস দুটো চেয়ার নিয়ে কুশল আর তাহিরের পেছনে রাখতেই ওরা দুজন সেখানে বসে পায়ের উপর পা তুলে। তাহির সূক্ষ্ম ও রাগ ক্ষোভে ভরপুর দৃষ্টি স্থির করে রেখেছে রাজবীরের উপর। কুশল ওর হাতের ডান পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে ইশারা করলো। গার্ডটি কুশলের পাশে এসে দাঁড়ায়। কুশল শান্ত স্বরে বলল, এক বালতি কড়া ঠান্ডা পানি আনার ব্যবস্থা করো। কুশলের কথা অনুযায়ী গার্ডটি কিছু সময়ের মধ্যে এক বালতি কড়া ঠান্ডা পানি নিয়ে আসে। অতঃপর কুশল ইশারা করলে গার্ডটি রাজবীরের পাশে গিয়ে দাঁড়িয়ে ওর মাথার উপর বালতিটি ধরে সম্পূর্ণ পানি ঢেলে দেয়। কনকনে শীতের দিনে খালি শরীরে হুট করে এক বালতি কড়া ঠান্ডা পানি পড়ায় রাজবীর ঝাঁকি দিয়ে ওঠে। বাধা অবস্থায় থাকার কারণে শুধু বসা অবস্থা থেকে উঠতে পারে না সে। মাথায় এপাশ ওপাশ ঘন ঘন নাড়িয়ে মুখে ও চুলে লেগে থাকা পানিগুলো ছেড়ে ফেলার চেষ্টা করে। ওর শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। রাজবীর চোখ মেলে সামনেই তাকাতে কুশল আর তাহিরকে দেখতে পায়। অতঃপর নিজের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে মাথায় নিচু করে ফেলে সে। রাজবীরের পাশে দাঁড়িয়ে থাকা গার্ডটি ওর মাথার চুলগুলো এক হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে ধরে ওর মাথাটা কিছু উপরের দিকে তুলে ধরে। রাজবীর হালকা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আবার তাকায়। তাহির দুই হাঁটুর উপর দুই হাত রেখে সামনের দিকে কিছুটা হেলে বলল, এত অল্পতেই তোর চেহারার এমন অবস্থা হবে তা আমি আশা করিনি। এখনো তো অনেক লম্বা জার্নি বাকি। তোর জীবনে তুই নিরীহ শত শত মেয়েদের অস্তিত্ব হরণ করে যতটা যন্ত্রণা দিয়ে দিয়ে তাদের মেরে ফেলে মজা নিয়েছিলি, তার থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা দিয়ে আজ তোকে তিলে তিলে খুবই ভয়ঙ্কর কিছু অপেক্ষা করেছে তোর জন্য। তোকে একটু একটু করে মৃত্যুর দিকে ঢেলে পড়তে দেখে তোর নিজ আত্মাও থরথর করে কেঁপে উঠবে। তাহিরের মুখে এরূপ কথাগুলো শোনার পরও রাজবীরের চেহারা বিন্দু মাত্র ভয়ের ছাপ স্পষ্ট হয় না। রাজবীর সশব্দে হেসে ওঠে। কিছু সময় পর হাসি থামিয়ে বলল, যেই হাত শত শত মানুষের শরীর কেটে টুকরো টুকরো করেছে, যেই চোখ শত শত মানুষকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে দেখে আনন্দ পেয়েছে, যেই কান শত শত মানুষের করুণ আর্তনাদ শুনেছে, তাকে কিনা তুই যন্ত্রণা দিয়ে মেরে ফেলার গল্প শোনাচ্ছিস আর ভাবছিস আমি সেসব শুনে ভয়ে থরথর করে কাঁপবো? হাট, চল হাট শালা। রাজবীরের মুখে এরূপ কথা শুনে তাহিরের রাগ এবার সপ্ত আসমান ছুঁই অবস্থা হয়ে দাঁড়ায়। তাহির রাগে হিসিয়ে বলল, তোর এমন পরিণতি করব যে তুই একটু পর নিজেই আমাদের কাছে তোর নিজের মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, কিন্তু আমরা তোকে এত সহজে মরতে দিব না। এই বলে তাহির বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ওর প্যান্টের পকেট থেকে সেই ছোট ধারালো ছুরিটা বের করে। সেই ছুরিটা দিয়ে গতকাল রাজবীর হুমায়রার শরীরে একের পর এক আঘাত এনেছিল। ছুরিটা নিয়ে তাহির রাজবীরের সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে ও চোখের সামনে নাড়াতে নাড়াতে বলল, এই ছুরিটা দিয়ে তুই আমার হিমুর শরীরে আঘাত করেছিলি তাই না? আর যে ছুরি দিয়ে তোর শরীরে যে কতগুলো শির ধরাবো তুই কল্পনা করতে পারছিস না। তাহিরের এরূপ কথা শুনে রাজবীর কিছু বলতে নিবে, তার পূর্বে তাহির রাজবীরের ডান গালের উপর ছুরি দিয়ে পাশাপাশি পরপর 4 বার টেনে দিয়ে হালকা চির ধরায়। রাজবীর যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে মুখ দিয়ে আর্তনাদ ঠেকানোর চেষ্টা করে। তাহির রাজবীরকে এমন করতে দেখে বাঁকা হেসে ওর গালের চির ধরা স্থানের পাশে ছুরি দিয়ে চওড়াভাবে আরেকটা টান মারে। অতবার গালের সেই স্থানের উপরই চামড়াটা হালকা উঠে আসলে তাহির তা হাত দিয়ে ধরে উল্টো পাশে জোরে একটা টান মারে।
সঙ্গে সঙ্গে রাজবীর সকলে সজোরে আর্তনাদ করে ওঠে। এবারে যন্ত্রণাটা আর চেপে রাখার মতো সহনীয় ছিল না। ওর গালের 2 ইঞ্চি জায়গায় চামড়া তাহির উঠিয়ে ফেলেছে। রাজবীর যন্ত্রণায় মাথা নাড়িয়ে নাড়িয়ে আর্তনাদ করতে থাকে। চেয়ারের হাতল থেকে হাতের বাঁধন ছুটানোর ব্যর্থ চেষ্টা করে। তাহির বাঁকা হেসে বলল, একটু আগেই তো কেমন গলাবাজি করছিলি, আর এখনই যন্ত্রণায় এমন ছটফট করছিস কেন? সহ্য ক্ষমতা এত তাড়াতাড়ি লোপ পেয়ে গেল কি করে? আমাকে বেঁধে রেখে আঘাত করছিস কেন? আসল পুরুষ যদি হোস তাহলে বাঁধন খুলে দে, তারপর দেখ কে কাকে আঘাত করে। আমি কাপুরুষ নই, আমি আসল পুরুষ। তাই যে নারীরা সম্মান পাওয়ার যোগ্য তাদের যথেষ্ট সম্মান করি। আসল কাপুরুষ তুই। তাই তো নারীর নিরীহ, অবলা, দুর্বল হয় জেনে বুঝেও তাদের উপর তোর মর্জি মতো অত্যাচার নির্দেশন করে মজা নিয়েছিস বহুকাল ধরে। আর আজ নিজেকে তেমন পর্যায়ে দেখে খুব লজ্জা কাজ করছে, তাই না? রাজবীর ডান পাশে ঘাড় বাঁকিয়ে থুতু ফেলে তাহির দিকে তাকিয়ে বলল, কিসের এত রাগ ক্ষোভ তোর আমার প্রতি? শুধুমাত্র তোর প্রিয়তমা স্ত্রীকে আঘাত করেছে সেই জন্য, নাকি অন্য কিছু? তাহির আবারও রাজবীরের সামনে কিছুটা ঝুঁকে হাতে থাকা সেই ধারালো ছুরিটা দিয়ে রাজবীরের বাম গালের উপরও ডান গালের মতো একইভাবে একটা একটা করে চিৎ ধরাতে ধরাতে বলল, তোর জন্য সাংবাদিক জগতের একজন সৎ উজ্জ্বল নক্ষত্র মিস অরুণিমা সিকদারকে নিজের জীবন ত্যাগ করতে হয়েছে। আর তার মৃত্যুর দায়ভার আমার ঘাড়ের ওপর এসে পড়েছিল, যার ফলে আমাকে পাঁচ বছর যাবৎ জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমার জীবন থেকে সেই 5টি বছর হারিয়ে ফেলেছি। তোর জন্য আমি আমার অতীতের ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোর জন্য আমার গানের উজ্জ্বল কেরিয়ার নষ্ট হয়েছে। আমার অর্জিত সম্মান ধুলোর সাথে মিশে গিয়েছে। নিজের অতীতকে পিছনে ফেলে আমার নতুন জীবনসঙ্গী হুমেরার সাথে জীবনের পথ চলা শুরু করার চেষ্টা করেছিলাম। আর তুই আমার সেই নিষ্পাপ হিমুকে তোর এই নোংরা হাত দিয়ে স্পর্শ করেছিলি। ওকে আঘাতের পর আঘাত দিয়েছিলি। ওকে জীবনেও মৃত্যুর সাথে লড়াই করার মতো পর্যায়ে ঠেলে দিয়েছিলি। তোর জন্য শত শত মায়ের, বাবার বুক শূন্য হয়ে গিয়েছে। শত শত স্বামী তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে। শত শত সন্তানরা তাদের সবথেকে প্রিয় কাছের নিরাপদ আশ্রয় কেন্দ্র মমতাময়ী মাকেও হারিয়ে ফেলেছে। অন্যায় করতে করতে সমস্ত সীমা রেখা লঙ্ঘন করে ফেলেছিস তুই। তোর পাপের কলসি বহু আগেই পূর্ণ হয়ে গিয়েছে। নিজের পাপকে আড়ালে রাখতে 5 বছর ধরে বিদেশে গা ঢাকা দিয়েছিলি। আর 5 বছর পর স্বয়ং আজরাইল তোর জান এই দেশের মাটিতে কবজ করার জন্য তোকে টেনে এনেছে। আজই তোর জীবনের শেষ দিন হবে রে জানোয়ার। তাহির এরূপ কথাগুলো বলতে বলতে রাজবীরের বুকের উপর 2 হাতের উপর একের পর এক ছুরিটি দিয়ে অগণিত বারবার টান মেরে মেরে চির ধরিয়েছে। রাজবীর যন্ত্রণায় কেবল গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে আর মুখ দিয়ে করুণ আর্তনাদ বের করছে। কৌশল শুরু থেকে এখনো পর্যন্ত আগের স্থানে নীরব হয়ে বসে তাহিরের কার্যক্রম দেখছে। যেহেতু রাজবীরের কারণে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন তাহির হয়েছে, তাই আজ রাজবীরের খেল খতম করার সম্পূর্ণ দায়িত্ব সে তাহিরকে দিয়েছে। কৌশল আজ একজন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আর শেষ পর্যন্ত তেমনটাই করে যাবে। যন্ত্রণাগুলো রাজবীরকে ধীরে ধীরে কাবু করে ফেলেছে। ওর মুখ দিয়ে লালা পড়তে শুরু হয়েছে। তাহির তবুও থেমে নেই। তাহির রাজবীর চির ধরার প্রতিটা স্থানে চড়া পাশে ছোট ছোট করে চির ধরিয়ে সেখানে চামড়াগুলো কিছুটা তুলে তুলে হাত দিয়ে তা টেনে টেনে যতটা পারছে উঠিয়ে ফেলছে। এভাবে রাজবীরের গালের, বুকের উপরে 2 হাতে 2 পায়ের মাংসপেশির চামড়াগুলো তুলতে তুলতে ওর শরীরে ধরনে পরিবর্তন করে ফেলেছে তাহির। তাহিরের শরীরে থাকা সাদা রঙের টি-শার্টের অনেকগুলো জায়গায় রাজবীরের রক্ত ছিটকে ছিটকে এসে লেগেছে। চেয়ারের চারপাশটা রক্ত দিয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছে। চারপাশের সকল সুঠাম দেহের সাহসী গার্ডসদের পর্যন্ত ভয়ে চোখে মুখে ধরন বদলে গিয়েছে। পরক্ষণে তাহির লক্ষ্য করে রাজবীর যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। তাহির রাজবীরের সামনে থেকে সরে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে পায়ের উপর পা তুলে বসে কুশলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ওর এই ক্ষত স্থানগুলোর উপর যদি এখন শুকানো মরিচের গুঁড়ো আর লবণ ঢেলে দেওয়া হয় তাহলে কেমন হবে কুশল? প্রতিশোধটা তোমরা, তাই তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবেই নিতে পারো। যতটা যন্ত্রণা দিয়ে মারলে তোমার মনে শান্তি কাজ করবে ততটাই তুমি দাও, আমার কিছুই বলার নেই। ঠিক আছে। অতঃপর তাহির 2জন গার্ডসকে ইশারায় ওর কাছে ডাকে।
তারা কাঁপা কাঁপা পায়ে তাহিরের সামনে এসে দাঁড়াতে তাহির বলল, আরও এক বালতি কড়া পানির ব্যবস্থা করো, আর সেই পানির ভিতর লবণ আর শুকানো মরিচের গুঁড়ো মিশিয়ে তারপর নিয়ে আসবে, ওকে? গার্ড দুজন শুকনো ডুব গিলে স্থান ত্যাগ করে। বিয়ের পর থেকে নীলাদ্র সন্ধ্যাকে নিয়ে তালুকদার ভিলাতেই আছে। তাহিরের বাবা তমিজ তালুকদার ও মা রেবেকা তালুকদার অভিনয় করতে গিয়ে নীলাদ্রকে সত্যি সত্যি নিজের আপন ছোট ছেলে হিসেবে মেনে নিয়েছে যেন। রক্তের সম্পর্ক না থাকলেও যে গভীর ভালোবাসাপূর্ণ প্রকৃত সম্পর্ক তৈরি হতে পারে তা ওদের মাঝের বন্ধনটা না দেখতে বোঝাই যেত না হয়তো। নীলাদ্র সন্ধ্যার জন্য বরাদ্দকৃত রুমের ব্যালকনিতে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল নীলাদ্র। সেই সময় সন্ধ্যা দু হাতে 2 কাপ কফি নিয়ে ব্যালকনিতে প্রবেশ করে নীলাদ্রের পাশে দাঁড়িয়ে ওর দিকে একটা কাপ বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, নিন ধরুন, আপনার জন্য এই প্রথম রান্নাঘরে গিয়ে এত যত্ন করে কফি বানালাম। খেয়ে জানান কেমন হয়েছে। তবে খাওয়ার পর মিথ্যে প্রশংসা করবেন না, একদম সত্যিটা বলবেন। নীলাদ্র হাসি মুখে সন্ধ্যার হাত থেকে কফির কাপটা নিয়ে তাতে একবার চুমুক দিয়েই চোখ মুখ কুঁচকে ফেলে বলল, এত তেতো কেন? কফি পাউডার বেশি দিয়ে ফেলছিস নিশ্চয়ই। সন্ধ্যা ও চেহারায় কিছুটা খারাপ লাগার ছাপ স্পষ্ট করে নিজের কফির কাপে একবার চুমুক দিয়ে বলল, কোথায়? আমারটা তো তিতা হয়নি। এটাতে যে পরিমাণ কফি পাউডার আর মিষ্টি দিয়েছিলাম, আমারটাতেও একই পরিমাণ সব দিয়েছিলাম। তাহলে তেতো হলো কি করে? এখান থেকে এক চুমুক নিয়ে দেখ, তাহলেই বুঝবি। সন্ধ্যা স্বাভাবিকভাবেই নীলাদ্রের কাপ থেকে এক চুমুক কফি পান করে চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। নীলাদ্র সন্ধ্যার সামনে থেকে নিজের কফির কাপটা সরিয়ে বাইরের দিকে দৃষ্টি স্থির করে একের পর এক কফির কাপে চুমুক দিতে শুরু করে। সম্পূর্ণ কফিটুকু শেষ করে নীলাদ্র তৃপ্তির সাথে মুখ দিয়ে আহ শব্দ উচ্চারণ করে কাপটা পাশে থাকা ছোট টেবিলের উপর রেখে দিয়ে ঠোঁটে চেপে নিঃশ্বাসে হাসে। সন্ধ্যা এখনো ওভাবে নীলাদ্রের দিকে তাকিয়ে থেকে বলল, শুরুতে তেতো বলে মুখ চোখ কুচকালেন, পরে আমাকে দিয়ে এক চুমুক খাইয়ে নিজে তৃপ্তির সাথে বাকি কফিটুকু শেষ করলেন কি করে? এর মাঝে লজিকটা কাইন্ডলি আমাকে বুঝিয়ে বলবেন প্লিজ। নীলাদ্র সন্ধ্যার হাত থেকে ওর কফির কাপটা নিয়ে টেবিলের উপর নিজের কাপের পাশে রেখে দেয়। অতঃপর নীলাদ্র সন্ধ্যার ডান হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের বুকের সাথে সন্ধ্যাকে মিশিয়ে নিয়ে অন্য হাতে ওর কোমর জড়িয়ে ধরে ওর কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, পৃথিবীর ভেতর সব থেকে সেরা ও সুস্বাদু মিষ্টি লেগে আছে তোর ঠোঁটে। সেই ঠোঁট দিয়ে যেই খাবার বা পানীয় স্বাদ গ্রহণ করবি, পরবর্তীতে সেটা আমার কাছে সব থেকে বেশি সুস্বাদু হয়ে যাবে। শুরুতে কফির স্বাদ স্বাভাবিক থাকলেও আমার কাছে অপূর্ণ লাগছিল, তাই তোর ঠোঁটের স্বাদ নিতে কফির স্বাদে পূর্ণতা পাওয়ার জন্য বলেছিলাম তেতো হয়েছে। এরপর তুই যখন এক চুমুক নিলি তখন কফির সাথে আসল পূর্ণতা ফিরে এসেছিল, আর তাই এরপর আমি খুব তৃপ্তি নিয়ে সবটুকু কফি শেষ করতে পেরেছিলাম। নীলাদ্রের এত কাছে নিজের অবস্থান উপলব্ধি করতে গিয়ে সন্ধ্যার সর্বশরীরের লোমকূপ দিয়ে অদৃশ্য এক শীতল হাওয়া বয়ে যায়। সন্ধ্যার হাড় স্বাভাবিকের তুলনায় খুব দ্রুত বিট করতে শুরু করেছে। নীলাদ্রের গরম নিঃশ্বাসের ফিসফিসিয়ে বলা প্রতিটা শব্দ সন্ধ্যাকে কাঁপিয়ে কাঁপিয়ে তুলছে। সন্ধ্যা ওর চোখ জোড়া খিঁচে বন্ধ করে রেখেছে। নীলাদ্র সন্ধ্যার কানের কাছে থেকে মুখ সরিয়ে ওর মুখের ওপর নিজের মুখ রাখে। ওদের দুজনের মাঝে এই মুহূর্তে মাত্র 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব আছে। নীলাদ্র সন্ধ্যার নাকের সাথে নিজের নাক ঠেকিয়ে আবারও বলল, এরপর থেকে আর আলাদা আলাদা কাপে চা কফি বানিয়ে আনবি না। আমাদের দুজনের জন্য একটা কাপই যথেষ্ট। শুরুতে তুই পান করবি, তারপর আমি পান করব। তাহলে প্রতিবারই আমার তৃপ্তি লাভ হবে, আর এর ফলে তোর আর আমার মাঝের ভালোবাসার বন্ধনটা আরও বেশি মজবুত হবে। এই বলে নীলাদ্র সন্ধ্যার কপালে আর ওর বুঝে থাকা 2 চোখের উপরে ভাগে ভালোবাসার পরশ রেখে দিয়ে ওকে ছেড়ে আবারও রেলিংয়ের সাথে হেলান দিয়ে বুকের ওপর 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে সন্ধ্যার ওপর শান্ত দৃষ্টি স্থির করে রাখে। গার্ডস দুজন এক বালতি কড়া ঠান্ডা পানিতে লবণ আর শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে সেই বালতি নিয়ে তাহিরের পাশে দাঁড়াতেই তাহির এক পলক বালতির দিকে তাকিয়ে পরপরই সেন্সলেস হয়ে থাকা রাজবীরের দিকে তাকায়। অতঃপর গার্ডস দুজনকে ইশারা করলে একজন সেই বালতি হাতে নিয়ে রাজবীরের পাশে গিয়ে দাঁড়িয়ে বালতিতে ওর মাথার উপর তুলে ধরলে তাহির বলল, মাথা থেকে নয়, গলার নিচ পর্যন্ত এই অংশটুকুতে ওই পানিগুলো ঢেলে দাও। চোখে লবণ মরিচের পানি পড়লে তো নিজের শরীরে ক্ষত স্থানগুলো পরবর্তী রূপ তো ও ভালোভাবে দেখতে পাবে না, আর আমিও
ওর চোখে ওর মৃত্যুর ভয় ও পাপ কর্ম করার জন্য অনুশোচনা ছাপ দেখতে চাই। তাই ওর চোখ দুটো ঠিক রাখার ভীষণ জরুরি। তাহিরের কথা অনুযায়ী গাড়টি শুকনো ঢোক গিলে রাজবীরের গলার নিচে থেকে পা পর্যন্ত বালতির পানিটুকু সম্পূর্ণ ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে সেন্সলেস থাকা রাজবীরের সেন্স ফিরে আসে আর সে মরণ যন্ত্রণায় দাফায় দাফায় করতে শুরু করে, মুখ দিয়ে করুণ স্বরে আর্তনাদ করতে থাকে। এই মুহূর্তে ওর এমন প্রতিটি যদি কোনো দুর্বল হৃদয়ের ব্যক্তি নিজের চোখের সামনে দেখত তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসত। রুমের চারপাশে দাঁড়িয়ে থাকে কিছু গার্ড এমন দৃশ্য আর দেখতে না পেরে অন্য পাশ হয়ে ঘুরে মেঝের উপর বসে পড়ে। রাজবীরের করুণ স্বরে বলল, দয়া করে আমারে আর যন্ত্রণা দিস না, আমারে মেরে ফেল তুই। কুশল ভাই, তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক আছে, নিজের রক্তকে এত যন্ত্রণা পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছো কি করে তুমি? একটা সময় তো আমি তোমাকে ভাই বলে মাথায় তুলে রাখতাম, আজ সেই ভাইয়ের জন্য একটুও দয়া কাজ করছে না তোমার? আমি যে আর সহ্য করতে পারছি না, আমাকে একেবারে মেরে ফেলতে বলো ওকে। কৌশল রাজবীরের কথাগুলো শুনে না শোনার ভান ধরে নিজের প্যান্টের পকেটে ব্লুটুথ সিস্টেম ইয়ারফোনটি বের করে দোকানে লাগিয়ে নিয়ে চেয়ারের সাথে ভালোভাবে হেলান দিয়ে চোখ বুজে ফেলে। তাহির কুশল কেমন করতে দেখে বাঁকা হেসে বলল, তোদের মতো কুয়াক্তের জন্য কুশল কেন পৃথিবীর কোনো ভালো মানুষের মনে বিন্দু মাত্র দয়া মায়া কাজ করবে না কখনো, বুঝলি? সবাই তোদের করুণভাবে মৃত্যু হোক এমনটাই কামনা করবে। প্লিজ আমাকে মেরে ফেল তুই। ঠিক আছে, তোকে আর যন্ত্রণা দিব না, যদি তুই আমার একটা শর্ত পূরণ করিস তবেই। বল বল কি শর্ত? আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি। তুই তোর জীবনে এত যাবৎ ধরে যা যা অন্যায় করেছিস সেই সব কিছু তোকে নিজের মুখে স্বীকার করতে হবে। ঠিক আছে, করব। তাহির রাজবীরের সামনে ওর ফোনের ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড চালু করে। রাজবীর গড়গড় করে ওর করা সকল পাপ কর্মের কথা বলে দেয়। সব বলা শেষ হলে তাহির ক্যামেরা বন্ধ করে দেয়। রাজবীর এখন যন্ত্রণায় থরথরিয়ে কাঁপছে। নিজেকে বাঁধন মুক্ত করার আর বেঁচে থাকা অবস্থায় এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে করতে পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গিয়েছে সে। আর্তনাদ করতে করতে আর এখন এতগুলো কথা বলে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জীব অনেকটা বাইরের দিকে বের করে লালা ফেলতে ফেলতে হা করে নিঃশ্বাস নিচ্ছে রাজবীর। তাহির আরও কিছু সময় পর অন্য দুজন গার্ডসকে ডাকলে তারা তাহিরের পাশে এসে দাঁড়াতে তাহির বলল, একটা বড় সাইজের প্লাস্টিকের ড্রামের ব্যবস্থা করো, সাথে 1 বস্তা সিমেন্ট আর বালু, 2 থেকে 3টা লোহা, একটা হাতুড়ি আর একটা মাঝারি সাইজের তক্তাও ব্যবস্থা করো জলদি। রাজবীর ধীরে ধীরে আরো নেতিয়ে পড়েছে। পরক্ষণে গার্ডসরা তাহিরের হুকুম অনুযায়ী সব জিনিসগুলো এসে সাইডে রাখে। তাহির শান্ত স্বরেই বলল, ওকে ওইভাবে ড্রামের ভিতর ঢোকাও। গার্ডসরা একে অপরের দিকে একবার তাকিয়ে পর মুহূর্তে শুকনো ডুব গিলে রাজবীরকে চেয়ারে বসা অবস্থাতেই উঠিয়ে ড্রামের ভেতর ঢুকিয়ে দেয়। ড্রামের সাইজ আর মুখ বড় হওয়ায় রাজবীরকে ঢোকানো নিয়ে গার্ডসদের কোনোরূপ বেগ পেতে হয় না। রাজবীরের অবস্থা এতটাই কাহিল হয়ে গিয়েছে যে ও নিজের একটা আঙুল উঠিয়ে নিজেকে বাঁচানোর মতো শক্তি নিজের মাঝে বোঝাতে পারছে না। তাহির আবারও বলল, পানি মিশিয়ে সিমেন্ট আর বালু মিশ্র তৈরি করো, আর ওই ড্রামের ভিতরে মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দাও। শুধুমাত্র ওর গলা থেকে নিচ অংশটুকু যেন সিমেন্ট বালু মিশ্রণে চাপা পড়ে সেই দিকে খেয়াল রাখবে। তাহিরের কথা অনুযায়ী গার্ডসরা দ্রুততার সাথে সিমেন্ট আর বালুর মিশ্রণ তৈরি করে রাজবীরকে বসিয়ে রাখা ড্রামের ভেতরের ফাঁকা অংশে তা ঢেলে দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যে ওরা ওদের কাজ সম্পন্ন করে ফেলে। ড্রামের উপর থেকে এখন শুধু রাজবীরের মাথাটা বেরিয়ে আছে। তাহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাজবীরের সামনে এসে দাঁড়িয়ে বলল, ধীরে ধীরে এই সিমেন্ট আর বালুর মিশ্রণটি জমাট বাঁধতে শুরু করবে, আর এর চাপে তোর শরীরের সব হাড় ভেঙে যেতে শুরু করবে। তোর নিঃশ্বাস একটু একটু করে বন্ধ হয়ে আসবে। তুই বাঁচার জন্য একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করার আপ্রাণ চেষ্টা করবি, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হবি। একটু একটু করে নিজের মৃত্যুকে নিজের দিকে অগ্রসর হতে দেখবি। মৃত্যুর এই জার্নিটা খুব ভালোভাবে উপভোগ কর, কেমন? রাজবীর কোনোরূপ প্রত্যুত্তর করার মতো শক্তি নিজের মাঝে জোগাতে পারে না। সে এখনো হা করে জিভা বের করে নিঃশ্বাস নিচ্ছে। তাহির একজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, এই তক্তাটা ওর গলার নিচে রাখো। গার্ডটি দ্রুততার সাথে তক্তাটি সেই স্থানে রাখে। তাহির হাতুড়ি আর একটা লোহা হাতে নিয়ে আরেকজন গার্ডকে
উদ্দেশ্য করে বলল, ওর বেরিয়ে আসা জিব্বাটা টেনে আরো বের করে তক্তার উপর ঠেকাও। পার্মানেন্টভাবে জিব্বাটা তক্তার সাথে সেট করে দেই। গার্ডটি নিজের জিহ্বার অগ্রভাগ দিয়ে শুকিয়ে আসা ঠোঁটজোড়া হালকাভাবে ভিজিয়ে নিয়ে রাজবীরের জিহ্বাটা টেনে তক্তার উপর ঠেকিয়ে ধরে। রাজবীরের দু চোখ আকৃতির বড় হয়ে যায়। ও চোখের মণি চারপাশ লাল বর্ণ ধারণ করেছে, যেন চোখ দুটো ফেটেও রক্ত বেরিয়ে আসবে। তাহির রাজবীরের জিহ্বার উপর লোহার ধারালো অংশ রেখে হাতুড়িটা দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে দিয়ে তক্তার সাথে গেঁথে ফেলে। এতটুকুতেই যেন রাজবীরের প্রাণ ভ্রমণের 3 ভাগ অংশ ওর দেহ ত্যাগ করে বেরিয়ে আসে। বেঁচে যাওয়া 1 ভাগ অংশের কারণে সে এখনো নিঃশ্বাস ফেলতে পারছে না। তাহির ওর হাতে থাকা হাতুড়ি মেঝের উপর ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মানুষ মারা গেলে তার স্মৃতি রক্ষাতে ইট, পাথর, সিমেন্ট, বালু কিংবা মাটি, কাঠের টুকরো দিয়ে স্ট্যাচু বা মূর্তি বানানো হয়। এই বিষয়টা সকলের কাছে নর্মাল হলেও একজন জীবন্ত মানুষকে ড্রামের ভরে তার উপর সিমেন্ট বালু ঢেলে তার স্ট্যাচু বানার বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ইউনিক। কালকে যখন তোর এই মৃত্যুর স্ট্যাচু সবাই দেখবে, তখন সবার মুখে মুখে তোর চর্চা হবে। তুই তো ফেমাস হয়ে থাকবি রে। এই বলে তাহির রাজবীরের সামনে থেকে সরে আবারও চেয়ারে গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে ড্রামের ভেতর থাকা সিমেন্ট বালুর মিশ্রণটি জমাট বেঁধে আসতে শুরু করে, যার ফলে রাজবীরের নিঃশ্বাস আটকে আসে, আরও সেখানেই মারা যায়। বেশ লম্বা সময় পর রাজবীর মারা গেছে। নিশ্চিত হয়ে তাহির কয়েকজন গার্ডসকে উদ্দেশ্য করে ড্রামটি কেটে শুধু সিমেন্ট বালুর মিশ্রণে চাপা পড়া রাজবীরকে বের করতে বলল। অতঃপর ওকে খুব সুন্দরভাবে গিফট র্যাপিং পেপার দিয়ে মুড়ে সাবধানে সহিত চৌধুরী মেনশনের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে বলল। গার্ডসরা তাহিরের কথা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করে। পুরো বিষয়টা নিশ্চিত হওয়ার পর কুশল আর তাহির দুজনে আস্তানা থেকে বেরিয়ে পড়ে। এদিকে আস্তানা থেকে বেরিয়ে কুশল আর তাহির সরাসরি হুমায়রাকে ভর্তিকৃত হাসপাতালে চলে এসেছে। হুমায়রার কেবিনের সামনে এসে দাঁড়াতে ওরা তরুণীমাকে হুমায়রার কেবিন থেকে বের হতে দেখলো। তাহির শান্ত স্বরে বলল, হিমুকে জেগে আছে? একটু আগে দুপুরের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাতে বললাম, তাই ঘুমিয়ে গিয়েছে। আচ্ছা, ভালো করেছো। আপনারা যেই কাজ সম্পন্ন করার জন্য গিয়েছিলেন সেটা কি সম্পন্ন হয়েছে? তরুর প্রশ্ন শুনে তাহির ওর ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলল। কুশল শান্ত স্বরে বলল, খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এখন আমাদের দুজনের বাড়িতে ফিরতে হবে। আগামীকাল সকালে অমানুষগুলোর জন্য একটা বিশেষ চমক অপেক্ষা করছে। চমকটি দেখার পর অমানুষগুলোর অবস্থা নিজের চোখে দেখতে চাই আমি। চমক? কিসের চমক? কিসের চমকের কথা বলছেন আপনি? কুশল ভাইয়ের সাথে এখন বাড়ি যাও। আগামীকাল সকালে চমকটা নিজের চোখে দেখতে পাবে। আর হ্যাঁ, চমকটি আমি খুব যত্ন সহকারে বানিয়েছি। আগামীকাল সকালে তো চৌধুরী বাড়িতে পৌঁছে যাবে। আপনাদের মাথায় কখন কি যে চলে তা বোঝার ক্ষমতা আমার নেই। কুশল, চলুন তাহলে, বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। তাহির, সাবধানে থাকো আর হুমায়রার খেয়াল রাখো। আমরা আসছি। আচ্ছা। অতঃপর কুশল আর তরুণীমা হাসপাতাল থেকে বের হয় চৌধুরী মেনশনে যাওয়ার উদ্দেশ্যে। তাহির হুমায়রার কেবিনের দরজার বাহিরে রাখা চেয়ারে পিঠ ঠেকিয়ে বসেই দু চোখ বুজে ফেলে। বেশ কিছু সময় ড্রাইভ করার পর কুশল আর তরুণীমা চৌধুরী মেনশনে এসে পৌঁছায়। ড্রয়িং প্লেসে সাগরিকা চৌধুরী চিন্তিত মুখশ্রী নিয়ে বসেছিল। সে সময় কুশল আর তরুণীমাকে একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখে তিনি বললেন, কুশল দাদু ভাই, তরু দিদি ভাই, আমার কাছে আয় তো তোরা একবার। ওরা দুজনে নিজেদের মুখে স্মিত হাসির রেখা স্পষ্ট রেখে সাগরিকা চৌধুরীর সামনে এসে দাঁড়াতেই তিনি বললেন, তোদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার কথা বলার ছিল। তোরা একটু আমার সাথে আমার রুমে চল এখনই। সাগরিকা চৌধুরী এরূপ কথায় ওরা দুজনেই কিছুটা অবাক হয়। পরক্ষণে মুখ দিয়ে দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করে ওরা দুজনেই সাগরিকা চৌধুরীর সাথে তার রুমের দিকে অগ্রসর হতে শুরু করে। ড্রয়িং প্লেসে বা ওর আশেপাশে তখন চতুর্থ কোনো প্রাণী উপস্থিত ছিলেন না। সবাই দুপুরের খাবার খাওয়ার পর নিজ নিজ রুমে আছে। নিজ রুমে রিজভি কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন আছে। আর সেই সময় কামিনী ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে নিজেই নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করেন। পরক্ষণে কামিনী নিজের চুলের ভাঁজ থেকে কাঁকড়া ব্যান্ডটি খুলতে এই লক্ষ্য করে ব্যান্ডটিতে বেশ অনেকটা চুল লেগে আছে। কামিনী ওভাবেই ব্যান্ডটা ড্রেসিং টেবিলের উপর রেখে সেখান থেকে চিরুনিটা হাতে নিয়ে চুলে চিরুনি করতে শুরু করেন।
চিরুনি করা শেষ হতেই কামিনী লক্ষ্য করলে চিরুনিতে স্বাভাবিকের তুলনায় আজ আরো বেশি চুল উঠে জমে আছে। এমনটা দেখে কামিনীর দুচোখ নোনা জলে ভরপুর হয়ে ওঠে। কামিনী বললেন, আমার এত স্বাদের চুলগুলো হঠাৎ এভাবে অত্যাধিক হারে উঠতে শুরু করেছে যে কেন বুঝতেই পারছি না। এমন চলতে থাকলে তো কয়েকদিনের মধ্যে ভিতরেই আমার মাথা টাকে পরিণত হবে, আর তখন আমাকে দেখতে কেমন লাগবে। এই বলে কামিনী ছলছল দৃষ্টি নিয়ে আয়নার দিকে তাকাতেই চোখের সামনে নিজেকে চুলহীন অবস্থায় আবিষ্কার করলেন, আর সঙ্গে সঙ্গে না বলে সশব্দে চিল্লিয়ে উঠলেন। কামিনীর চিৎকার শুনে রিজভী চার হাতে পায়ে লাফ দিয়ে ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠে বসে বললেন, কে কার কি হলো? কামিনী দুহাতে নিজের মুখ ঢেকে আয়নার সামনে দাঁড়িয়ে হু হু করে কান্না করছেন। রিজভী কামিনীর কান্নার শব্দ শুনে ওর দিকে তাকালেন। পরক্ষণে দ্রুততার সাথে বিছানা থেকে নেমে কামিনীর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, কামিনী কি তোমার এভাবে কান্না করছো কেন? আমি টাকু হয়ে গিয়েছি গো, আমার মাথার একটাও চুল নেই, সব ঝরে পড়ে গেছে। আমাকে কি যে বিশ্রী দেখতে লাগছে, এই মুখ আমি আর তোমাকে দেখাতে পারবো না, না না না। রিজভী কামিনীর এরূপ কথা শুনে কিছুটা বিরক্ত নিয়ে বললেন, কি পাগলের পোলা বকা শুরু করছো তুমি? মাথা সব তার ছিঁড়ে গেছে নাকি? কামিনী মুখে কিছু না বলে হু হু করে কান্না শুরু করে। কামিনীর এমন কাজে রিজভী এবার চরম বিরক্ত হয়ে কামিনীর পিঠের উপর থাকা কিছু চুল ধরে হালকাভাবে নিজের দিকে টান মারলেন। সঙ্গে সঙ্গে কামিনী কিছুটা ব্যথা অনুভব করে মুখ আহ শব্দ উচ্চারণ করে। মুখের উপর থেকে দুহাত সরিয়ে ব্যথার স্থানে হাত বুলাতে শুরু করলেন। রিজভী বিরক্ত স্বরে বললেন, তোমার মাথার চুল যে তোমার মাথাতে আছে সেটা নিশ্চয়ই এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো। কিন্তু একটু আগে যে আমি আয়নায় নিজেকে চুলহীন অবস্থায় দেখলাম, সেটা কি ছিল? তোমায় খুব দ্রুত একজন মাথা ডাক্তার দেখাতে হবে, যা বুঝতেছি। শুধু শুধু গাই গরুর মতো গলা ছেড়ে চিল্লে যে আমার সাদের ঘুমের 12টা বাজিয়ে দিলে। এই কি বললে তুমি? তুমি আমাকে গাই গরুর সাথে তুলনা করলে? রিজভী কামিনীর সামনে থেকে সরে বিছানার দিকে যেতে যেতে বললেন, করেছি, তুমি একটা ধামড়া আড়িয়া গরুর মা, বুড়ি গাই গরু, বুঝেছো? রিজভীর এমন কথা শুনে কামিনী তেলে বেগুনে জ্বলে উঠে রিজভীকে অনর্গল কথা শোনাতে শুরু করে। রিজভী বিছানার এক কাত হয়ে কানের উপর আরেকটা বালিশ চেপে ধরে দু চোখ বন্ধ করে ফেলে। সাগরিকা চৌধুরী কুশলা তরুণীমাকে নিয়ে নিজের রুমে বিছানার মুখোমুখি হয়ে বসে আছেন। রুমের দরজা ভেতর থেকে আটকে দিয়েছেন। অতঃপর সাগরিকা চৌধুরী নিজের চেহারায় গ্লানি ভাব স্পষ্ট রেখে বললেন, দাদু ভাই, তোর আর সন্ধ্যা দিদি ভাইয়ের থেকে আমি বলতে গেলে এবারের সবাই অনেক বড় একটা সত্য লুকিয়ে রেখেছি বিগত 20 বছর যাবত। সাগরিকা চৌধুরীর এরূপ কথা শুনে কুশল আর তরু বুঝতে বাকি রয় না তিনি কোন সত্যের কথা বলছেন। ওরা দুজনে বুঝেও না বুঝার ভান করে। কুশল বলল, দাদিমা, যেই সত্য তোমরা সকলের আমাদের থেকে দীর্ঘ 20 বছর যাবৎ লুকিয়ে রেখেছো, আজ হঠাৎ সেই সত্য আমাদের সামনে কেন তুলে ধরতে চাইছো? সাগরিকা চৌধুরী শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বললেন, আর যদি না বলতে পারি তবে আর কখনো বলা হবে না বলে মনে হয় না। এত বড় সত্যগুলোকে নিজের ভেতর চেপে রেখে এই যে বুড়ি মারা গিয়েও শান্তি পাবে না রে দাদু ভাই। দাদিমা, এইভাবে কথা বলো না। তুমি আমাদের মাথার উপর থাকা বট বৃক্ষের মতো মূল্যবান। সারা জীবন ধরে এই বাড়ির সকলকে ছায়া দেওয়ার মতো আগলে রেখেছো। তরুণীমার কথায় সাগরিকা চৌধুরীর ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। অতঃপর তিনি বললেন, আমার মৃত্যুর ঘন্টা কখন বেজে উঠবে তার কি ঠিক রে দাদু ভাই? আমি চাই মারা যাওয়ার আগে দাদু ভাইকে সব সত্য জানাতে। বলো তুমি দাদিমা। পরক্ষণে তিনি কুশল আর সন্ধ্যা যে রায়হানু চৌধুরীর ছেলে মেয়ে সে কথা বললেন। আর তা জানা মতে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কুশল আর সন্ধ্যাকে নিজের ছেলে মেয়ে হিসেবে বড় করার দায়ভার ওর মেজ চাচা চাচির হাতে তুলে দিয়েছিলেন সেসব কিছু খুলে বললে আর ওনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তরুণীমা ছোট করে একবার নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, দাদিমা, যদি তুমি তোমার নিজের ছেলে আর বউদের করার নৃশংস কর্মগুলো সম্পর্কে জানতে, তাহলে ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে ঘৃণা প্রকাশ করতে। এত বড় সত্য আমি সন্ধ্যা দিদিভাইকে বলতে পারবো না রে দাদু ভাই। ও যে ভীষণ নরম মনের মেয়ে, কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলবে। তাই তুই সময় মতো শান্তভাবে ওকে বুঝিয়ে বলিস পুরো বিষয়টা। কুশল মাথা উপর নিচ নাড়িয়ে আচ্ছা জবাব দিল। পরক্ষণে সাগরিকা চৌধুরী বললেন, আরো একটা বড় সত্য তোদের জানা উচিত রে দাদু ভাই।
এই সত্য সম্পর্কে শুধু আমি আর তোর বাবাই এ যাবৎ অবগত ছিলাম, আজ তোদের বলছি। কৌশল আর তরু এবার কিছুটা অবাক হলো। সাগরিকা চৌধুরী বললেন, কনক দাদু ভাই মেজ খোকা আর মেজ বৌমার নিজের সন্তান নয়। কনক দাদু ভাইও তোর আর সন্ধ্যার আপন বড় ভাই। বড় খোকা আর বড় বৌমার প্রথম সন্তান সে। সাগরিকা চৌধুরীর মুখে এরূপ কথা শুনে কৌশল আর তরুণীমা দুজনে যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। তরুণীমা অবাক স্বরে বলল, কি বলছো তুমি দাদিমা? আমি সঠিকই বলছি রে দিদি ভাই। মেজ বৌমা আর বড় বৌমা বিয়ের পরে ওরা দুজন একই সাথে সন্তান সম্ভাবনা হয়েছিল। সময়টা তখন বেশ ভালোই কাটছিল। পুরো চৌধুরী ম্যানশন জুড়ে আলাদা আনন্দ আর খুশিরা জল জল করছিল। 10 মাস পর অলৌকিকভাবে মেজ বৌমা আর বড় বৌমার একই সাথে প্রসব বেদনা শুরু হয়েছিল। ওদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মেজ বৌমা মৃত সন্তানের জন্ম দিয়েছিল, আর অন্যদিকে বড় বৌমা ফুটফুটে পুত্র সন্তান অর্থাৎ কনক দাদুভাইকে জন্ম দিয়েছিল। মেজ বৌমা গর্ভাবস্থায় থাকাকালীন পুরো 10 মাস সময়ে নিজের বাচ্চাকে নিয়ে অনেক বেশি আশাবাদী আর খুশি ছিল। মেজ কোকা সে সময় ব্যবসার কাজে মালয়েশিয়াতে ছিল। অপারেশনের পর ডাক্তার আমার আর বড় খোকার সামনে এসে বলেছিলেন মেজ বৌমার শারীরিক অবস্থা ভালো না। বাচ্চা আরো 2 দিন আগেই ওর পেটে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছিলেন। তাই এমন অবস্থায় যদি আমরা তাকে জানাই তিনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে মেজ বৌমাকে হয়তো আমরা আর জীবিত অবস্থায় ফিরে পাবো না। তোর বাবা মা বরাবরই অনেক নরম মনের মানুষ ছিল। ওরা দুজনে মেজ বৌমার কথা চিন্তা করে নিজেদের প্রথম সন্তানকে ত্যাগ করে মেজ বৌমার হাতে সেদিন তুলে দিয়েছিল, আর মেজ বৌমার মৃত সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিয়েছিল। আর আমাকে ওয়াদাবদ্ধ করেছিল যেন আমি কখনো কারোর কাছে এ নিয়ে মুখ না খুলি, বিশেষ করে মেজ খোকা, মেজ বৌমা আর কনকের সামনে তো নয়ই। তরুণীমার দু চোখে নোনা জলে ভরপুর হয়ে আসে। একবার দীর্ঘশ্বাস ফেলে মুখ দিয়ে শুধু ইয়া আল্লাহ শব্দটি উচ্চারণ করলো। কুশল নিজের দৃষ্টি নিচের দিকে স্থির রেখে শান্ত হয়ে বসে আছে। পরের দিন সকালবেলা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে সোফায় বসে আছে সাগরিকা চৌধুরী সহ চৌধুরী পরিবারের মধ্যবয়সের সদস্যরা আল কুশল, তরুণীমা ও কনক অনন্যা। সে সময় মূল দরজায় কলিং বেল বেজে উঠলে কামিনী কিছুটা উত্তেজিত স্বরে বললেন, নিশ্চয়ই আমার ছেলে এসেছে, এই যাও না, দরজাটা গিয়ে খুলে দাও। কামিনীর এমন কথা সাবরিনা চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকালেন। কুশল ওর জন্য বরাদ্দকৃত সোফায় পিঠ থেকে পায়ের উপর পা তুলে বসে দু চোখ বুজে রেখেছে। তরুণীমা সাগরিকা চৌধুরীর পাশে বসে থাকা অবস্থাতে কুশলের দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলল, তাহলে কি এই বাড়ির অমানুষগুলোর জন্য সকালের চমকটা এসে গিয়েছে? চাচা তুমি বসো, আমি দেখছি কে এসেছে। কনকের কথায় রিজভি স্মিত হাসলেন। কনক সোফা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলতে দরজার সামনে ওর বুক বরাবর উচ্চতার কিছু গিফট র্যাপিং কাগজ দিয়ে মোড়ানো অবস্থাতেই রাখা দেখে বেশ অবাক হয়। পরক্ষণে রাজবীর বাইরে বেরিয়ে চারপাশটা এক পালক দেখে, কিন্তু অপরিচিত কাউকে বা কোনো ডেলিভারি ম্যানকে সে দেখতে পায় না। কামিনী বসা অবস্থা থেকে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে লক্ষ্য করার চেষ্টা করে বলল, কে এসেছে? দেখতে গিয়ে কনক কোথায় চলে গেল? কনক গেটের কাছে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলো, একটু আগে একটা বিশাল আকৃতির গিফট বক্স নিয়ে এসেছিল। দারোয়ান মাথার পেছনের অংশ চুলকাতে চুলকাতে বললেন, সাহেব, আমি তো চা খাইতে গিয়েছিলাম, একটু কে আসলো দেখতে পাইনি। চা খাওয়ার জন্য আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হয়। যে কাজ যদি ঠিকভাবে করতে পারেন না, সেই কাজের জন্য আসেন কেন? যত সব ফাঁকিবাজের দল এসে জুটেছে। এ বলে কনক দ্রুত পায়ে বাড়ির ভেতর থেকে অগ্রসর হয়। কনকের এমন ব্যবহার ও কথার ধরনে দারোয়ানের মুখে মলিনতার ছাপ ফুটে ওঠে। তিনি কেবল একবার দীর্ঘশ্বাস ফেললেন। কামিনী অধৈর্য হয়ে বসা অবস্থা থেকে উঠে ঘন ঘন বিনুনি নাড়াতে নাড়াতে দরজার দিকে অগ্রসর হতে হতে বললেন, আমি দেখছি, হয়েছেটা কি বাহিরে? দরজার সামনে এসে দাঁড়াতেই এত বড় গিফট বক্স দেখে কামিনীর চোখ জোড়া কপালে উঠার উপক্রম হয়। সেই সময় কনক বাড়ির ভেতর প্রবেশ করে। কামিনীর ওর দুগালের উপর 2 হাত রেখে অবাক স্বরে বলল, এত বড় গিফট বক্স, কি আছে এর ভিতর? কনক ড্রয়িং প্লেসে এসে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা বাকিদের খুলে বললে সকলেই বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হয়। কুশল নিজের মুখশ্রীতে শান্ত ভাব স্পষ্ট রেখে দরজার বাইরে থাকা বক্সটির দিকে তাকিয়ে আছে। তরুণীমা কুশলের পাশেই দাঁড়িয়ে।
রিজবি গিফট বক্সটা চারপাশে হাত দিয়ে বেশ কয়েকবার টোকা দিয়ে বলল, ভিতরে বেশ শক্ত কিছু আছে বলেই মনে হচ্ছে, আমাদের এটা খুলে দেখা উচিত। রিজবি একা ঠেলে ভেতরে আনার চেষ্টা করে, কিন্তু অনেক ভারী হয়। সে থেমে গিয়ে কয়েকজন পুরুষ সার্ভেন্টকে ডেকে আনে। তারা বক্সটি উঠিয়ে ভেতরে এনে রেখে স্থান ত্যাগ করে। কামিনী ঘন ঘন বেনুনি নাড়াতে নাড়াতে বলল, আরে তাড়াতাড়ি খোলো এই বাক্সটা, এর ভিতরে কি আছে তা দেখার জন্য আমার তর সইছে না।